আসসালামু আলাইকুম। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি। তারপরও আমাদের জীবন থেমে থাকবে না। আমাদের সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। সেই পথ পরিক্রমায় আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক প্রথম পত্র হিসাব বিজ্ঞান এটি ক্লাস নেওয়ার জন্য। আজকে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এর উপর আমি একটি ক্লাস নিব। আমি গত ক্লাসে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে এবং ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হবে সেটার উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি একটি অঙ্ক করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ মেয়েরা, 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সেলিমের ব্যাংক সংক্রান্ত লেনদেন নিম্নরূপ: নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 20,000 টাকা। 2 নম্বর ইস্যুকৃত চেক 2,000 টাকার যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 3 নম্বর মক্কেল কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। এমনভাবে আমার ঠিক 6টা এন্ট্রি আছে এবং ক নম্বরে বলে দেওয়া হয়েছে উপরিক্ত 3 ও 4 নং লেনদেন নগদান বইতে কিভাবে হিসাবভুক্ত হবে তা দেখাও। খ নম্বরে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ এই ক্ষেত্রে আমার দুটো ভাবেই অঙ্কটা আছে, নগদান বই অনুযায়ী এবং ব্যাংক বিবরণী অনুযায়ী, যার কারণে আমার এই অঙ্কটা নেওয়া, যাতে তোমরা একটু সঠিকভাবে বুঝতে পারো বা বুঝাতে সক্ষম হই আমি। এবার চলো দেখে আসি ক নম্বরে কি বলা হয়েছে। 3 ও 4 নং লেনদেন নগদান বইতে কিভাবে হিসাবভুক্ত হবে তা দেখাও। ওকে, 3 নম্বর এন্ট্রিটা আমার কি আছে? মক্কেল কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। মক্কেল কর্তৃক, তোমরা দেখতে পাচ্ছ মেয়েরা নিশ্চয়ই, মক্কেল কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। আমরা একটা নগদান বইয়ের ঘর কাটবো। উপরিক্ত 3 ও 4 নং দেখতে পাচ্ছ ক নাম্বারটা তোমরা, এটি ঘর করা হয়েছে নগদান বই, ব্যাংক কলাম, তারিখ বিবরণ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা ব্যাংক টাকা, তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা ব্যাংক টাকা। ওকে, এবার যেহেতু আইটেমটা কি ছিল, মক্কেল কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, অর্থাৎ আমার ব্যাংকে টাকা আসবে ডেবিট দিকে। দেখো মেয়েরা, এই যে ডেবিট দিকে ব্যাংকে 2,500 টাকা, এটাই হচ্ছে আমার ব্যাংক কলামের টাকাটা চলে আসবে। 4 নম্বরে কি আছে? ব্যাংক বিনিয়োগের সুদ আদায় হয়েছে 1500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হয়েছে, অর্থাৎ এটাও ব্যাংকের টাকার সাথে আমার যোগ করতে হবে 1500 টাকা ব্যাংক কলামে। এটাও আমি পেয়েছি, যার কারণে ডেবিট দিকে হবে, ক্রেডিট দিকের আইটেম না 3 এবং 4 নাম্বার কোনোটি। এবং এই পর্যন্তই, ব্যাস এতটুকু যোগ করে বসিয়ে দিলে হবে, যোগ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ ক নম্বরের আইটেমটি হচ্ছে উপরিক্ত 3 ও 4 নং লেনদেন বইতে, লেনদেন নগদান বইতে কিভাবে হিসাবভুক্ত হবে? লেনদেন নগদান বইতে হিসাবভুক্ত হবে, অর্থাৎ ডেবিট দিকে ব্যাংক কলামে চলে যাবে। এরপরে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। একটা ঘর কাটবে মেয়েরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়েই বসেছ আশা করব। একটা ঘর কেটে ফেলো। সেলিমের ব্যাংক সমন্বয় বিবরণী, দেখো বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। প্রথমেই আমার ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত টাকা? আমার 20,000 টাকা। দেখতে পাচ্ছ মেয়েরা, 20,000 টাকা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আমার এখানে ছিল। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 20,000 টাকা দেখতে পেয়েছ। এবার 2 নম্বরে কি আছে? ইস্যুকৃত চেক 2,000 টাকার যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ইস্যুকৃত চেক 2,000 টাকার যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ওকে, এটা কি হবে? ইস্যুকৃত চেক। ওকে, আমি ইস্যু করেছিলাম চেকটা যা ব্যাংকে উপস্থাপন করেনি, অর্থাৎ আমি যখন ইস্যু করেছিলাম তখন আমি টাকাটা মাইনাস করে ফেলেছি, কিন্তু যেহেতু ব্যাংক থেকে উপস্থাপন করা হয়নি, মানে পাওনাদার এসে ব্যাংকের থেকে নেয়নি, তাই আমার টাকাটা ব্যাংকে রয়ে গেছে, যার কারণে আমার নগদান বইয়ের সাথে মিলাতে হলে এই টাকাটা এখন আবার যোগ করে নিতে হবে। মেয়েরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি নগদান বই অনুসারে ব্যাংক জমার অঙ্ক করছি। ওকে, এরপরে দেখি আমার আইটেমটা কি আছে। মক্কেল কর্তৃক সরাসরি ব্যাংক জমা 2,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। মক্কেল কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, অর্থাৎ আমার ব্যাংকে টাকাটা জমা হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ এই টাকাটা আমাকে যোগ করে ফেলতে হবে, নগদান বইতে লিখতে হবে বা যোগ করতে হবে।
এরপরের আইটেমটা হচ্ছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। এটাও ঠিক সেম আগেরটার মতনই, আমি টাকাটা পেয়েছি, নগদান বইতে লিখিনি, যার কারণে এটাও আমাকে যোগ করে ফেলতে হবে। আমি যোগ করে নিব এবং প্রত্যেকটা আইটেম যোগ করার পরে আমার যোগফলটা আসছে এখানে 6,000। উপরের টাকাটা সহ 20,000 আর 6,000 দুটো যোগ করে আসছে 26,000। এরপরে আমরা একটু দেখি ব্যাংক কমিশন চার্জ 200 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। কমিশন চার্জ ব্যাংকের, অর্থাৎ ব্যাংক আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্টটা থাকে সেটার উপরে ব্যাংক চার্জ ধার্য করেছে, যেটা আমার নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ আমি নগদান বইতে জানি না বলে আমি লিখিনি। ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি, এই টাকাটা এখন আমাকে মাইনাস করতে হবে। ব্যাংক থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, এখন আমাকে নগদানের সাথে ব্যাংক বইটা মিলাতে হলে নগদান থেকেও মাইনাস করে ফেলতে হবে। তারপরে হচ্ছে লাস্ট ওয়ান, চেক আদায়ের জন্য চেক জমা দেওয়া হয়েছে, যা আদায় হয়নি, 4,500 টাকা। চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, যা আদায় হয়নি। অর্থাৎ চেকটা আমি আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম। যখন আমি আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছি তখন আমি চেক যোগ করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আদায় হয়নি তার মানে আমার ব্যাংকে টাকাটা অ্যাড হয়নি। আর যেহেতু ব্যাংকে টাকাটা অ্যাড হয়নি, তাই আমার এখন নগদান বইয়ের সাথে ব্যাংকের কলামটা মিলানোর জন্য এখন ব্যাংক থেকেও টাকাটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ এই 4,500 মাইনাস হবে, 4,500 এবং 200 যোগ করে হচ্ছে 4,700, এবং এই প্লাস মাইনাস টোটাল ক্যালকুলেশনটা করার পরে আমার 21,300, এবং এটা হবে কি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। অর্থাৎ খ নাম্বারে আমার বের হয়ে গেল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। এবার গ নাম্বারে আমার ছিল রিকোয়ারমেন্টটা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। খ নাম্বার থেকে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাটা পেয়ে যাচ্ছি 21,300 টাকা। এই যে 21,300 টাকাটাই হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী আমার ব্যাংক জমা। ওকে, এবার আমরা একটু দেখি যে কোন কোন আইটেমগুলো যোগ হচ্ছে আর কোন কোন আইটেমগুলো বিয়োগ হচ্ছে। এই অঙ্কটা আমি তোমাদের ক্লাসেও অনেকবার বলেছি যে অঙ্কটা যারা একবার ভালোভাবে বুঝতে পারবে তাদের জন্য খুব সহজ, কারণ একটা সিস্টেম বুঝতে পারলে আমরা আরেকটা ধরনটাকে খুব সহজেই আমরা করতে পারি। সেটা হচ্ছে যেমন মেয়েরা একটু খেয়াল করো, আমি একটু আগের অঙ্কটাতে আমি ঠিক 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার লেনদেনগুলো যোগ করেছিলাম, ঠিক এর পরেরটাতে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আইটেমগুলো বিয়োগ হয়েছে। আবার একটু আগের অঙ্কটাতে আমি 5 নাম্বার আর 4 নাম্বার এই আইটেম 5 নাম্বার 5 আর 6 হবে, 5 আর 6 নাম্বার আইটেমটা আমি বিয়োগ করেছিলাম, এখানে দেখো যোগ হয়েছে। ঠিক এই বিষয়টা আমি কেন রিপিট বললাম তোমাদেরকে, কারণ হচ্ছে লেগে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অঙ্ক করার সময় আমি যে আইটেমগুলো যোগ করব সেগুলো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা হিসেব অনুসারে অঙ্ক করার সময় সেই আইটেমগুলো আমি বিয়োগ করব। আবার নগদান বই অনুসারে ব্যাংক জমা অনুসারে অঙ্ক করার সময় আমি যে আইটেমগুলো বিয়োগ করবো ঠিক সেই আইটেমগুলোই আমি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অনুসারে অঙ্ক করার সময় যোগ করব। মেয়েরা দেখো ঠিক সেম জিনিস, আমার এই যে 4,500 এবং 200 এগুলো আমি যোগের ঘরে বসিয়েছি এবং উপরের আইটেমগুলো আমি বিয়োগের ঘরে বসিয়েছি এবং ক্যালকুলেশনগুলো করার পরে আমার ঠিক 20,000 টাকাই চলে এসেছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি যে 20,000 টাকাটা দিয়ে অঙ্ক শুরু করেছিলাম আমি 21,300 পেয়েছি, আবার এখানে আমি 21,300 দিয়ে অঙ্ক শুরু করেছি আমি 20,000 টাকা পেয়ে গেছি। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে অঙ্কটা কতটা সহজ, কিন্তু অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে এবং অবশ্যই বুঝতে হবে। আমি তোমাদেরকে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে এই ধরনের অঙ্ক তোমরা তোমাদের বইয়ে অনেক পাবে। এবং আমি আরেকটা বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমাদের ক্লাসগুলো শুধুমাত্র যে প্রথম বর্ষের জন্য তা কিন্তু নয়। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা একটা লং গ্যাপের মধ্যে পড়ে গেছো, তোমাদের পরীক্ষাটা অনিশ্চিত অবস্থায় রয়ে গেছে। আমি চাইবো তোমরাও এই প্রথম বর্ষের ক্লাসগুলো বা প্রথম পত্রের ক্লাসগুলো ফলো করে এই অঙ্কগুলো অবশ্যই বাসায় অনুশীলন করবে, তা না হলে তোমরা কিন্তু পরবর্তীতে অনেক সাফার করবে। এবং আমি চাইবো তোমরা ক্লাসগুলো অনুসারে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। অবশ্যই হোমওয়ার্ক থাকবে, ঠিক এই সেম ধরনের অঙ্কগুলি 5টা বা 10টা অঙ্ক তোমরা বাসায় হোমওয়ার্ক করে ফেলবে। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব একটু কঠিন ধরনের একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে যেহেতু আমার সেকেন্ড ক্লাস ছিল ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে, তাই আজকে একটু সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। নেক্সট ক্লাসে আমরা একটু কঠিন বা একটু জটিল অঙ্ক নিয়ে আমরা
ক্লাসটি করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় বসে অবশ্যই কিছুটা হলেও পড়াশোনা করবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।